গণভোট 2026 অবশ্যই হ্যাঁ ভোট দিবেন, কিন্তু আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কথাগুলো একটু ভেবে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসন্ন আগামী 12 ফেব্রুয়ারি আমাদের দেশে একটি জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অধিকাংশ জনগণের অভিযোগ, বিগত 15 বছর একটি স্বৈরাচারী সরকার নিজেদের ইচ্ছামতো দেশ শাসন করেছে। অবশেষে জুলাই আন্দোলনে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেই অধিকাংশ মানুষের মুখের কথা ও বিবেচনা অনুযায়ী বলা হয়ে থাকে এ দেশ স্বেচ্ছাচারিতা থেকে মুক্ত হয়েছে এবং স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য একটি নির্বাচন ও গণভোটের আয়োজন করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করিতেছি এবং তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। এবং যারা বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং সুশাসন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাচ্ছেন, তাদের বিভিন্ন দলের হতে পারে তারা, কিন্তু আমি সকল দলের সকল দেশপ্রেমিক ও সচেতন মহলের উদ্দেশ্যে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এবং সাথে সাথে আমি এদেশের একজন সুনাগরিক হিসাবে আমার অবস্থান থেকে, আমার অধিকার থেকে, সবাই যেভাবে তাদের নিজস্ব অধিকার থেকে কথা বলে, আমিও তেমনি আমার অধিকার থেকে কিছু যুক্তিসঙ্গত কথা বলবো, যাহা আপনারা শুনবেন এবং বিচার বিবেচনা করবেন। প্রয়োজনে সরকারি ওয়েবসাইটে গিয়ে তথ্য স্টাডি করবেন। আমার কথাগুলো স্বীকার করা না করা আপনাদের নিজস্ব ইচ্ছা বা স্বাধীনতার বিষয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের কোথাও কিছু ভুল হচ্ছে। যদিও এই ভুলগুলো সংশোধন করার এই মুহূর্তে উপযুক্ত সময় নয়, কিন্তু ভবিষ্যতে হলেও এই ভুলগুলো সংশোধন করতে হবে বলে আমার ধারণা। যাই হোক, আজ আমাদের দেশের সকল দলের সর্বসাধারণের সর্বসম্মতিক্রমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে যখন একটি খাঁটি গণতান্ত্রিক নীতিমালা তৈরি করে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য একটি গণভোটের আয়োজন করা হয়েছে, যাকে নাম দেওয়া হয়েছে 30 দফা জুলাই আন্দোলন, জুলাই সনদ। অনেকেই সঠিকভাবে স্টাডি না করে হ্যাঁ অথবা না ভোট দিয়ে দেবেন, কিন্তু আমি আজ আপনাদের সামনে এমন কিছু যৌক্তিক প্রশ্ন রাখব যা শোনার পর আপনি ভোট দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবেন। আমি শুধু আজকের কথাগুলো আপনাদের ভাবনা সৃষ্টি করার জন্য বলতেছি, আমি কোনো প্রতিবাদ করতেছি না, শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলতেছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একটা উদাহরণ দিতে চাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। কেন আল্লাহ তাকে 40 বছর আগে দায়িত্ব দেননি? আল্লাহ ইচ্ছে করলে তাকে তরুণ বয়সে দায়িত্ব দিতে পারতেন, কারণ 40 বছর হলো মানুষের মানসিক ও শারীরিক পরিপক্কতার বয়স এবং সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সাধারণত মনে করুন একটা ছেলে তার শিক্ষা জীবন শেষ করতেই 25 থেকে 30 বছর পার হয়ে যায়। সেক্ষেত্রে প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত এবং কর্মদক্ষতায় উপযুক্ত না হয়ে একটা ছেলে সংসার চালাতেও অনেক জটিলতার সম্মুখীন হয়, জীবনে অনেক ভুল করে পদে পদে। কারণ একজন মানুষ যখন সময়ের সাথে সাথে পরিপূর্ণ অভিজ্ঞ হয় চতুর্মুখী শিক্ষা অর্জনের মাধ্যমে এবং কর্মদক্ষতার কারণে, তখন সে একটা দায়িত্বের বোঝা বহন করার মতো উপযুক্ত হয়ে ওঠে। সংসার চালাতে গেলে একজন মানুষের যে অভিজ্ঞতা লাগে, সমাজ বুঝতে যে ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়, একজন 21 বছরের তরুণ কি তা বুঝে? মনে করুন 21 বছরের একটা ছেলে যে এখনও নিজের জীবনের ডিসিপ্লিন শেখেনি, যে নিজের মা বাবার গুরুত্ব বা সন্তানের ভবিষ্যৎ নিয়ে বাবার মতো অভিজ্ঞতা অর্জন করেনি, পরিপক্ক বা ম্যাচিউর হয়নি, তাকে আমরা যদি সরাসরি সংসদের চেয়ারে বসিয়ে আইন প্রণয়ন করতে দায়িত্ব দিয়ে থাকি, তাহলে এটা কি ভুল হবে না? অভিজ্ঞ প্রবীণদের বাদ দিয়ে ইমোশনাল বাচ্চাদের হাতে রাষ্ট্র ছেড়ে দেওয়া কি আত্মঘাতী সিদ্ধান্ত হবে না? মনে করুন আপনি 1 কোটি টাকা দিয়ে একটা টাওয়ার বা বিল্ডিং বানাবেন, কিন্তু আপনার ইঞ্জিনিয়ার যদি তরুণ এবং অনভিজ্ঞ হয় এবং সে যদি একটা ভুল ডিজাইন করে, তবে আপনি কি সেই ভুল জেনেও বিল্ডিংটা তুলবেন, বানাবেন, এই ভেবে যে পরে ভেঙে ঠিক করবেন? কখনোই না, কারণ এতে আপনার টাকা, সময় আর শ্রম সবই লস হবে। আজ এই গণভোট করতে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এই টাকার মালিক আমি, আপনি, আমরা সবাই। এখন এই গণভোটের 30 দফার ভেতরে যদি এমন কোনো ভুল আইন থাকে, যেমন 21 বছরের প্রার্থী হওয়া বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন ইত্যাদি, তবে কেন আমরা জেনে শুনে সেই ভুল ডিজাইনে সই করব? আমি জানি আপনারাও জানেন 30 দফার নীতিমালার মধ্যে অনেকগুলো যুক্তিসঙ্গত এবং পজিটিভ দিকও আছে, কিন্তু পজিটিভকে প্রতিষ্ঠিত করতে কিছু কিছু নেগেটিভ বিষয়গুলোও আমরা আমাদের জীবনের সাথে জড়িয়ে নিতে হচ্ছে। সেটা পরিস্থিতির কারণে হোক বা অনিচ্ছায় হোক। মনে রাখবেন, কথায় আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।